জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের আমি চ্যাপ্টার ভিত্তিক সিলেবাস ভিত্তিক ক্লাস নিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে প্রশ্ন প্র্যাকটিস করাচ্ছি। এর আগে অনেক কটা প্রশ্ন পূর্ববর্তী বছরগুলোতে শিক্ষক নিয়োগের জন্য যে প্রশ্ন এসেছিল সেগুলো আলোচনা করা হয়েছে, উত্তর সহ ব্যাখ্যা সহ, এবং সিলেবাস ভিত্তিক থিওরি ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাসও করানো হয়েছে। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। আজকে আমরা আলোচনা করব বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপ। এই বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপ আমরা আলোচনা আজকে করছি, কিন্তু এর আগে বায়ুর ক্ষয়কার্যের পদ্ধতি, প্রক্রিয়া সব আলোচনা করা হয়েছে। আজকে আমরা বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ করব। বায়ুর সঞ্চয় কার্য কোথায় কোথায় হয়? বায়ুর সঞ্চয় কার্য মূলত হয় সৈকত রেখা বরাবর। বায়ুর সঞ্চয় কার্য 1 নম্বর হয় কোন জায়গায়? সৈকত রেখা বরাবর, অর্থাৎ সমুদ্রের কাছাকাছি এলাকায় যে সৈকত রেখা আছে সেইখানে বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তৈরি হতে পারে। তারপরে শুষ্ক নদী অঞ্চলে, শুষ্ক প্রায় নদী উপত্যকা অঞ্চলে বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তৈরি হতে পারে। হিমবাহ বিধৌত সমভূমিতে বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ দেখা যেতে পারে। ঠিক আছে। আর সব থেকে ভালো করে স্পেশালি দেখা যায় মরুভূমিতে বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সব থেকে বেশি করে দেখা যায়। আমরা যদি সৈকত রেখা বরাবর উদাহরণ বলি, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের যে পূর্ব মেদিনীপুর, দীঘা, শঙ্করপুর সৈকত রেখা আছে, সেখানে আমরা বালিয়াড়ি দেখতে পাই। অর্থাৎ মনে রাখবে, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সব থেকে স্পেশালি যেটা তৈরি হয় সেটা সামগ্রিকভাবে বলা হয় বালিয়াড়ি। ঠিক আছে, বালিয়াড়ি বা স্যান্ড ডিউনস সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিরূপ বায়ু সঞ্চয় কার্যের ফলে এইটাই। ঠিক আছে, স্পেশালি এটাই তৈরি হয়, এটা বিভিন্ন আকৃতি নেয়। তাহলে সৈকত রেখা বরাবর আমাদের পূর্ব মেদিনীপুরে, দীঘা, শঙ্করপুরে দেখা যায়, অর্থাৎ সারা পৃথিবীর যে স্পেশালি সমুদ্রের কাছাকাছি এলাকা আছে সেখানেই দেখা যায়। ঠিক আছে। তারপর শুষ্ক প্রায় নদী উপত্যকা অঞ্চলের হিসাবে আমরা যদি বলি যে মিসৌরি নদীর উপত্যকাতেও, বৃহৎ সমভূমিতেও আমরা এই নদী উপত্যকা বরাবর বালিয়াড়ি দেখতে পাই। তারপরে হিমবাহ বিধৌত সমভূমি অঞ্চলে কি হয়? হিমবাহ বাহিত যত হ্রদ আছে সেই হ্রদে বালি সঞ্চয় হয় এবং লোহিত সঞ্চয় দেখা যায়। হিমবাহ বিধৌত সমভূমিতে বালি সঞ্চয় বা লোহিত সমভূমি দেখা যায়। ঠিক আছে। আর মরুভূমিতে সাধারণভাবে দেখা যায় কি, সেখানে যান্ত্রিক আবহবিকার এতটাই হয়েছে যে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে গুঁড়ো গুঁড়ো বালি হয়ে গেছে, সেখানে বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সব থেকে বেশি দেখা যায়। এরপরে আমরা জানবো যে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কি কি আছে, অর্থাৎ শ্রেণীবিভাগ। বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের শ্রেণীবিভাগ। আমরা যদি একজন বিজ্ঞানীর নাম ধরে এগোই, বলতে পারি উইলসন। আমাদের উইলসন, তারপরে কুক, ওয়ারেন, এদের যদি বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ দেখি, এরা কিভাবে ভূমিরূপে শ্রেণীভাগ করেছেন? 3টে শ্রেণীভাগ করেছেন এরা। এদের ভাগ কতগুলো? 3টে। কোন কোন ভিত্তি করে, কোন কোন বেসকে কেন্দ্র করে তারা এরকম ভূমিরূপে নাম দিয়েছেন? কোন কোন ভিত্তিকে কেন্দ্র করে? এক, তারা বলেছেন ভূমিরূপের উচ্চতা অনুসারে বলেছেন। 2 নম্বর বলেছেন দৈর্ঘ্য কত দূর বিস্তৃত। আর 3 নম্বর বলেছেন কি, যে তরঙ্গ দৈর্ঘ্য। এই 3টে স্পেশালি এবং আরো কিছু বেসকে, অর্থাৎ আরো কিছু ভিত্তিকে কেন্দ্র করে তারা এই মরুভূমির ভূমিরূপের শ্রেণীভাগ করেছেন। তাদের ভাগ করা প্রথম ভূমিরূপ হলো, মনে রাখবে, 1 নম্বর ভূমিরূপ হলো রিপল।
এক নম্বর ভূমিরূপ হলো রিপল, ইংরেজিতে রিপলে বলা হচ্ছে। এটা কি ধরনের ভূমিরূপ? এটা হলো যে সাধারণত বেশি উঁচু হয় না, এটা সাধারণত উচ্চতা হয় 0.001 থেকে 20 সেমি উচ্চতা বিশিষ্ট হয়। ঠিক আছে, বালিয়ারি এটা উচ্চতা বিশিষ্ট। তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় না, 8 সেমি তরঙ্গ দৈর্ঘ্য হয়, 8 সেমি তরঙ্গ দৈর্ঘ্য। আর কি হতে পারে, বা 1 থেকে 300 সেমি হতে পারে, 1 থেকে 300 সেমি হতে পারে। এই যে রিপেল, এটাকেই কি বলছে? রিপেল, অর্থাৎ বায়ুর সঞ্চয় কার্যের ফলে 0.20 সেমি উচ্চতা বিশিষ্ট হাইয়েস্ট উচ্চতা এবং 8 সেমি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ভূমিরূপকেই বলা হচ্ছে কি রিপেল। অর্থাৎ এটা বায়ুর সঞ্চয়জাত তরঙ্গের মতো ভূমিরূপ। বায়ুর সঞ্চয়জাত এটা কি তরঙ্গের মতো ভূমিরূপ, তরঙ্গের মতো ভূমিরূপ। ঠিক আছে, অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছ, এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, একটা ঢেউ খেলানো বালি জমা হয়েছে এক একটা জায়গায়, এটাকে বলা হয় রিপিল। ঠিক আছে, এটা তরঙ্গের মতো সঞ্চয়জাত একটা ভূমিরূপ। তাহলে রিপিল বোঝা গেল। রিপিল কে ভাগ করেছে মনে রাখবে? উইলসন, কুক এবং ওয়ারেন। ঠিক আছে, উইলসন, কুক এবং ওয়ারেন এই ভাগটা করেছে। এরপরে আমরা যে যে ভূমিরূপটা পড়বো তার নাম আর একটা কি বালিয়ারি। অর্থাৎ বালিয়ারিটা হবে বালির পাহাড়, অনেকটা উঁচু হবে। ঠিক আছে, অনেকটা উঁচু হবে, এটা কি হবে? তারা আরেকটা ভাগ করেছে বালিয়ারি। এর তরঙ্গ দৈর্ঘ্য এবং এর উচ্চতা আরেকটু বেশি। এর উচ্চতা কত হতে পারে? 40 মিটার থেকে 200 মিটার। এর উচ্চতা 40 থেকে 200 মিটার হতে পারে। আবার মিটার 40 থেকে 200 মিটার তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন, তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন দীর্ঘকার এটা। আর উচ্চতা কত হতে পারে? 1 থেকে 30 মিটার উচ্চতা হতে পারে, 1 থেকে 30 মিটার উচ্চতা বিশিষ্ট বালির পাহাড়কে বালিয়ারি বলে। আর ছবি দেখাচ্ছি না, ছবি তোমরা বুঝতেই পারছো যে বালি ঢিবি তৈরি হয়ে যায়। আর একটা তারা ভাগ করেছে 3 নম্বর, এটা হলো সব থেকে উঁচু হবে এবং দীর্ঘ আরো বেশি তরঙ্গ দৈর্ঘ্য হবে। ঠিক আছে, যাকে বলা হয় কি দ্রাস। এই দ্রাসটা কি হবে? এই দ্রাসটা 1 থেকে 3 কিমি তরঙ্গ দৈর্ঘ্য, 1 থেকে 3 কিমি তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ বলতে ঢেউ খেলানো বালি জমা হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, আর উচ্চতা কত হবে? 20 থেকে 200 মিটার উচ্চতা, 200 মিটার উচ্চতা বিশালাকার বালি স্তূপকে দ্রাস বলে। ঠিক আছে, বিশালাকার বালি স্তূপকে দ্রাস বলে। অর্থাৎ এই কটা উইলসন, কুক এবং ওয়ারেন ভাগ করেছে। রিপিল হলো সূক্ষ্ম সূক্ষ্ম বালিকণা তরঙ্গের মতো জমা হয়ে ভূমিরূপ তৈরি করবে। বালিয়ারি মানে বালির পাহাড় তৈরি করবে। ঠিক আছে, আর দ্রাস মানে বলতে চাইছি উচ্চতা বিশাল আকার বালিস্তূপকে দ্রাস বলা হয়। এরপরে পরবর্তীকালে যে শ্রেণীবিভাগ করেছে বায়ু সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে, এ কটা হলো বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপ। রিপেল, রিপেল মানে খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্য। দেখতে পেলে রিপেল কেমন ছোট ছোট। আর বালিয়ারি তো উঁচু পাহাড়ের মতো ঢিবি। আর দ্রাস মানে বিশালাকার উঁচু পাহাড়ের ঢিবিকে বলা হয় কি দ্রাস। ঠিক আছে, এরপরে আমরা করব কি বালিয়ারি শ্রেণী বিভাগ করব আমরা। বালিয়ারি শ্রেণী বিভাগ কারা করেছে? বালিয়ারি শ্রেণী বিভাগ, বালিয়ারি
শ্রেণী বিভাগ। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ স্যান্ড ডিউনস। ক্লাসিফিকেশন অফ স্যান্ড ডিউনস। এখানে ব্যাগনল্ড 1953 সালে, ম্যাককি 1979 সালে পৃথিবীর যে মরুভূমি অঞ্চল আছে সেখানে বালিয়ারির শ্রেণীবিভাগ করেছে। ঠিক আছে, তাদের ভিত্তি কি কি ছিল, কি কি বললাম? 1 নম্বর যে ভূমিরূপবিদ ছিলেন তিনি হলো ব্যাগনল্ড। ব্যাগনল্ড 1953 সালে, প্লাস ম্যাককি 1979 সালে। ম্যাককি 1979 সালে সারা পৃথিবীর ওপর গবেষণা করে, সারা পৃথিবীর যে মরুভূমি আছে তার উপর গবেষণা করে বালিয়ারির আকৃতি, আয়তন, বালিয়ারির আকৃতি, আয়তন, অভ্যন্তরীণ গঠন, বালুকণার আকৃতি এবং খাড়া ঢালের অবস্থানের ভিত্তিতে বালিয়ারি শ্রেণীভাগ করেছেন। এই বালিয়ারিগুলির মধ্যে কি আছে প্রথমে আমরা ভূমিরূপ হিসাবে পড়ব। বালিয়ারির মধ্যে প্রথম হলো 1 নম্বর, মনে রাখবে, বালির চাদর বা স্ট্রিঞ্জার। বালির চাদর বা স্ট্রিঞ্জার। ঠিক আছে, আমাদের হাতে সময় অনেক কম, তাই তোমাদের দ্রুততার সঙ্গে সিলেবাস শেষ করার জন্য আমি সব লিখবো না, আমি মুখে বলছি, লিখে নিতে পারো। এই বালির চাদর বা স্ট্রিঞ্জার কাকে বলা হয়? প্রথমে আমরা বলি বালির চাদর বলতে কি বোঝায়। বালির চাদর বলতে বোঝায় যে চ্যাপ্টা মস্তক বিশিষ্ট প্রায় চাদরের মতো বালির সঞ্চয় বা আস্তরণকে বালির চাদর বলা হয়। আর একবার বলছি শোনো, চ্যাপ্টা মস্তক বিশিষ্ট প্রায় চাদরের মতো বালির সঞ্চয়কে বা আস্তরণকে বালির চাদর বলা হয়। এখানে চাদরের মতো বালির সঞ্চয় হবে। আর স্ট্রিঞ্জার বলতে কি বোঝায়? স্ট্রিঞ্জার বলতে বোঝায়, শুনে নাও আগে, সরু দীর্ঘকার বালির ফালি। সরু দীর্ঘকার বালির ফালি যদি শিলাস্তরের উপর জমা হয় তাকে স্ট্রিঞ্জার বলা হয়। ঠিক আছে, স্ট্রিঞ্জার কি? সরু দীর্ঘকার বালির ফালি কোথায় জমা হবে? যদি শিলাস্তরের উপর জমা হয়, তাকে স্ট্রিঞ্জার বলা হয়। একটা হয়ে গেল। এরপরে 2 নম্বর আছে আমাদের ভূমিরূপ। 2 নম্বর ভূমিরূপের নাম হলো তির্যক বালিয়ারি। তির্যক বালিয়ারি কিভাবে তৈরি হবে শুনে নেবে। সাধারণত বায়ুপ্রবাহের সাথে সমকোণে গড়ে ওঠে। ঠিক আছে, সমকোণে গড়ে ওঠে, এটা মনে রাখবে, বায়ুপ্রবাহের সঙ্গে সমকোণে গড়ে ওঠে। আর কি হয়, এটা দীর্ঘ শৈলশিরার ন্যায় আকৃতি বিশিষ্ট। দীর্ঘ শৈলশিরার ন্যায় আকৃতি বিশিষ্ট। দীর্ঘ শৈলশিরার ন্যায় আকৃতি বিশিষ্ট। ঠিক আছে, বায়ুপ্রবাহের সাথে
এরা স্থানান্তরিত হয়, বায়ু প্রবাহের সাথে এরা স্থানান্তরিত হয়। স্থানান্তরিত হয় বায়ু প্রবাহের সাথে। আর কি হয়, যে বায়ু প্রবাহের বিপরীত পার্শ্বের ঢাল খাড়া হয়ে থাকে। বায়ু প্রবাহের এর কি হয়, বায়ু প্রবাহের বিপরীত পার্শ্ব ঢাল খাড়া হয়। ঠিক আছে, এই যে এটা হলো ট্রান্সভার্স ডিউনস বা হ্যাঁ তির্যক বালিয়ারির ইংরেজি হলো, মনে রাখবে, ট্রান্সভার্স ডিউনস। ট্রান্সভার্স ডিউনস, ঠিক আছে। এই তির্যক বালিয়ারির ইংরেজি তির্যক বালিয়ারি। দেখো বায়ু প্রবাহ কোন দিক থেকে হচ্ছে, এই দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, তাই বায়ু প্রবাহের কি হচ্ছে এখানে, বায়ু প্রবাহের সাথে সমকোণে। সমকোণে মানে কি, এই যে এখান থেকে বায়ু প্রবাহ হচ্ছে, বায়ু প্রবাহের সমকোণে গড়ে উঠেছে এই যে এইরকম একটা বালিয়ারি। ঠিক আছে, এই যে এরকম উঁচু বালিয়ারি এরকম তৈরি হয়েছে, বোঝা গেছে? এটা হলো তির্যক বালিয়ারি। ঠিক আছে, বেশ। এর কি হয়, বিপরীত বায়ু প্রবাহের বিপরীত পার্শ্ব ঢাল খাড়া হয়, যেদিক থেকে বায়ু প্রবাহ হয় তার ঠিক বিপরীতে পার্শ্ব ঢাল খাড়া হয়। এরপর আছে বারখান। বারখান কি হয়, বারখান, বারখান দেখে নাও 2 নম্বরে, আমাদের 3 নম্বর ভূমিরূপ হলো বারখান। সারা পৃথিবীতে এই ভূমিরূপই বেশি দেখা যায়। বারখান হবে উত্তর, বা ইংরেজিটাও বারখানি হবে। এই বারখান কি হয়, বারখান হলো অর্ধচন্দ্রাকৃতি ভূমিরূপ। ঠিক আছে, তুর্কি শব্দ বারখান কথার অর্থ কি, তুর্কি শব্দ বারখান কথার অর্থ হলো বালির পাহাড়, বালির পাহাড়। ঠিক আছে, বালির পাহাড় হয়। আর অতি বৃহৎ আকার বারখানকে কি বলা হয়, বারখানয়েড বা মেগা বারখান। আর একাধিক বারখানের মিলিত রূপকে কি বলা হয়, এটা কি, এটা কেমন দেখতে, এটা হলো অর্ধচন্দ্রাকার বালিয়ারি। এটা কি, এটা আরেকটা লিখে দিই এখানে, এটা কি অর্ধচন্দ্রাকার বালিয়ারি, অর্ধ চন্দ্রাকার বালিয়ারি, এটা হলো অর্ধচন্দ্রাকার বালিয়ারি। ঠিক আছে, বায়ু প্রবাহের কিভাবে তৈরি হয়, বায়ু প্রবাহের সমান্তরালে ও তির্যক বালিয়ারির পার্শ্বদেশ বরাবর কোনো কারণে যদি ছোট ঘূর্ণির সৃষ্টি হয়, তাহলে তির্যক বালিয়ারির প্রান্তভাগগুলি বেঁকে বারখান বা বারখানয়েড সৃষ্টি করে। কি বললাম, যে বায়ু প্রবাহের ও তির্যক বালিয়ারির পার্শ্বদেশ বরাবর কোনো কারণে যদি ছোট ছোট ঘূর্ণির সৃষ্টি হয়, ছোট ছোট ঘূর্ণি যদি তৈরি হয়, তখন তাকে বলা হয় কি, বারখানয়েড। এটা কি অর্ধচন্দ্রাকার বালিয়ারি। ঠিক আছে, 2-5টা শিংয়ের মতো লাগে, শিংয়ের মতো লাগে, শিং। এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এই অংশটা কি, এই যে এটা শিংয়ের মতো তৈরি হয়েছে এরকম। ঠিক আছে, আমি ছবি আঁকছি। তাহলে অর্ধচন্দ্রাকার বালিয়ারিকে বারখান বলা হয়, এটা শিংয়ের মতো দেখতে। আর কি বৈশিষ্ট্য বলা যেতে পারে, আর এখানে বৈশিষ্ট্য হবে যে একাধিক বারখান যদি মিলিত হয়ে যায়, ঠিক আছে, একাধিক বারখান মিলিত হলে একাধিক বারখান মিলিত হলে তাকে কি বলা হয়, একলে। একাধিক বারখান মিলিত হলে তাকে বলা হয় একলে। ঠিক আছে, আর আরবে এই বারখানগুলিকে আবার কি বলা হয়, আরবে, মনে রাখবে, আরবে, আরবে এই বারখানগুলিকে জিবার বলা হয়, জিবার। এটা শিংয়ের মতো দেখতে, আর এটাকে জিবারও বলা হয়। ঠিক আছে, বারখান শব্দের অর্থ বালিয়ারি, মনে রাখবে। আর কিভাবে তৈরি হয়,
উৎপত্তিটা আমি বলছি, আর একটু শুনে নাও। উৎপত্তি হয় যে বায়ুপ্রবাহের সমান্তরালে বা তির্যক বালিয়াড়ির পার্শ্বদেশ বরাবর ছোট ছোট ঘূর্ণির সৃষ্টি হলে। ঠিক আছে, বায়ুপ্রবাহের সমান্তরালে ও তির্যক বালিয়াড়ির পার্শ্বদেশ বরাবর যদি ছোট ছোট ঘূর্ণি সৃষ্টি হয়, তখন এটি তৈরি হয়। ঠিক আছে, কেমন দেখতে হয়? যদি বারখানের প্রস্থচ্ছেদ আঁকা হয়, বারখান দেখতে এরকম হয়। এরকম দেখতে বারখান হয়। ঠিক আছে, বায়ু প্রবাহ কোন দিক থেকে হয়? মনে রাখবে, বায়ু প্রবাহ হয় এই দিক থেকে। ঠিক আছে, বায়ু প্রবাহ হয় এই দিক থেকে। আর এই অংশটা কিন্তু ঢালু অংশ। ঠিক আছে, এই যে এখানে আমি আঁকছি, এই যে এই অংশটা হলো সব থেকে ঢালু অংশ। এটা হলো ঢালু অংশ। ঠিক আছে, এই পাশটা হলো ঢালু অংশ। খাড়া ঢালু এই দিকেই থাকে। এটা হলো ঢালু অংশ। আর যদি এটার প্রস্থচ্ছেদ আঁকা হয় তাহলে এরকম হবে প্রস্থচ্ছেদ। ঠিক আছে, এইখানে এই জায়গাটায় বায়ুর ঘূর্ণি সৃষ্টি হয়েছে। এই জায়গাটায় কালো কালারের এই অংশতে ঘূর্ণি সৃষ্টি হয়েছে, ঘূর্ণি। আর এই যে ছোট্ট করে এই জায়গাটা, এই অংশটা, এটা হলো অবতল অংশ। ঠিক আছে, এটা হলো অবতল অংশ। এই অংশটা কি? অবতল অংশ। অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে বারখান বালিয়াড়ির কোন অংশে অবতল অংশ তৈরি হয়। তাহলে বায়ু যেদিকে আঘাত লাগে, তাহলে এটা প্রতিবাদ অংশ, আর এটা অনুবাদ অংশ। তাহলে অনুবাদ অংশেই অবতল ঢাল তৈরি হয়। আর কোথায় তৈরি হয়? উত্তল। এই জায়গাতে তৈরি হয় কি? বায়ু প্রবাহের সঙ্গে যেদিকে বায়ু ধাক্কা লাগে সেই দিকে তৈরি হয় কি? উত্তল ঢাল। তাহলে এটা বায়ু প্রবাহের অংশ, তাহলে এই জায়গায় কি তৈরি হচ্ছে? উত্তল ঢাল তৈরি হচ্ছে। এটা কি? উত্তল ঢাল তৈরি হয়েছে। ঠিক আছে, বারখানটা এরকম হয়। তাহলে বায়ুর অবতল অংশে অর্থাৎ প্রতিবাদ অংশে কি ঢাল তৈরি হবে? অবতল ঢাল। আর বায়ু প্রবাহের দিকে তৈরি হবে, এটাকে যদি এইখানে লিখি ভালো হবে, এটা উত্তল আর এটা বায়ু প্রবাহ। ঠিক আছে, বারখান বোঝা গেল। কি কি মনে রাখতে হবে? বারখান থেকে প্রশ্ন আসতে পারে, সারা পৃথিবীতে বেশি দেখা যায়। একে একলে বলা হয়। আবার বারখানগুলিকে আরবে জিবার বলা হয়। একাধিক বারখান যদি মিলিত হয়ে যায় তাকে একলে বলা হয়। এটা কি? তুর্কি শব্দ। বালির পাহাড় বলা হয়। অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি সিংহের মতো দেখতে, সিং অর্থাৎ গরুর সিংহের মতো দেখতে। ঠিক আছে, আর এটা প্রশ্ন আসতে পারে বায়ুর কোন অংশ তে উত্তল ঢাল তৈরি হয়। মনে রাখবে, প্রতিবাদ অংশে বায়ুর উত্তল ঢাল আর অনুবাদ অংশে বায়ুর অবতল ঢাল তৈরি হয়। বেশ, এরপর আমাদের ভূমিরূপ আছে। যে হ্যাঁ, ছবিটা দেখাই। ছবিটা হলো এই যে এখানে এরকম ভূমিরূপ। ঠিক আছে, তোমরা বারখান ইন্টারনেটে সার্চ করে দেখে নিতে পারো। এরপরে আছে ভূমিরূপ হিসাবে গম্বুজ বালিয়াড়ি। এটা কত নম্বর গেল? 4 নম্বর হবে গম্বুজ বালিয়াড়ি। গম্বুজ।
গম্বুজ বালিয়ারি বলছি কি বিচ্ছিন্নভাবে অবস্থিত স্থায়ী বারখান পরিবর্তিত হয়ে বিচ্ছিন্নভাবে অবস্থিত স্থায়ী বারখান শেষ পর্যন্ত পরিবর্তিত কি হয়ে যায় গম্বুজ আকৃতির বারখান তৈরি হয়ে যায়। স্থায়ী বারখান পরিবর্তিত হয়ে গম্বুজ বারখানের সৃষ্টি করে। ঠিক আছে, স্থায়ী বারখান পরিবর্তিত হয়ে গম্বুজ বারখানের বা গম্বুজ বালিয়ারি সৃষ্টি করে। এরপরে 5 নম্বর আছে আমাদের ইম্পর্টেন্ট, সেটা হলো অনুদৈর্ঘ্য বালিয়ারি। অনুদৈর্ঘ্য বালিয়ারি অনুদৈর্ঘ্য বালিয়ারি কি করে তৈরি হয়? এই অনুদৈর্ঘ্য বালিয়ারি তৈরি হয় বায়ু প্রবাহের সঙ্গে সমান্তরালে। ঠিক আছে, বায়ু প্রবাহের সঙ্গে সমান্তরালে এটা গড়ে ওঠে। কিভাবে গড়ে ওঠে? বায়ু প্রবাহের সমান্তরালে এটা তৈরি হয়। ঠিক আছে, আর এটা দেখতে কেমন লাগে? এটা দেখতে দীর্ঘ শৈলশিরার মতো লাগে। দেখতে দীর্ঘ শৈলশিরার মতো লাগে। দীর্ঘ শৈলশিরার মতো মনে হয়। আর এটা অবশ্যই মনে রাখবে বায়ু প্রবাহ পথের সঙ্গে সমান্তরাল ভাবে থাকে বলে এটা তলোয়ারের মতো লাগে। তলোয়ারের মতো লাগে, শৈলশিরার মতো লাগে, তলোয়ারের মতো লাগে। ঠিক আছে, আর যদি তলোয়ার মতো লাগে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় শিব বালিয়ারি। ঠিক আছে, তখন তাকে কি বলা হয়? শিব বালিয়ারি। অর্থাৎ এখানে আরেকটা হয়ে গেল আমাদের তলোয়ারের মতো অনুদৈর্ঘ্য বালিয়ারিকে কি বলা হয়? শিব বালিয়ারি। তলোয়ারের মতো অনুদৈর্ঘ্য বালিয়ারিকে কি বলা হয়? শিব বালিয়ারি। ঠিক আছে, এইখানে এই শিব বালিয়ারির কথার অর্থ কি? শিব কথার অর্থ কি? তলোয়ার। অর্থাৎ এখানে শিব যেটা শব্দটা লিখলাম, শিব কথার অর্থ কি? শিব কথার অর্থ আরবি শব্দ, শিব কথার অর্থ তলোয়ার। ঠিক আছে, আরবি শব্দ শিব কথার অর্থ হলো তলোয়ার। এটা বারখান ভেঙে উৎপন্ন হয়। মনে রাখবে, বারখান ভেঙে উৎপত্তি হয়। বারখান ভেঙে এটা উৎপত্তি হয়। শিব বালিয়ারি বা অনুদৈর্ঘ্য বালিয়ারির দুটো মাঝের অংশকে কি বলা হয়? দুটো বালিয়ারির বালিহীন শিলাময় বা পাথর এলাকা দ্বারা বিচ্ছিন্ন থাকে। দুটি বালিয়ারির মাঝখানে, এখানে দেখাই, ছবি দেখাই, এইখানে ছবিটা দেয়া হয়নি, বেশ আমি ছবি পরে দেখাচ্ছি। যে এটা অনুদৈর্ঘ্য বালিয়ারির ইংরেজি কি হবে? লংগিটিউডিনাল ডিউনস। ঠিক আছে, লংগিটিউডিনাল ডিউনস। বারখান ভেঙে উৎপত্তি হয় এটা। আর মনে রাখবে এখানে এর সঙ্গে সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ শব্দ কি? যে করিডর। করিডর বলতে কি বোঝায়? শিব বালিয়ারির মধ্যবর্তী অংশকে করিডর বলা হয়। ঠিক আছে, সাহারাতে একে কি বলা হয়? করিডরকে সাহারাতে বলা হয় গাসি ও গউড। ঠিক আছে, সাহারাতে একে বলা হয় কি? গাসি বা গাউড। এটা কি করে? এটা আমরা সে শিব বালিয়ারি বলছি, এটা মরুপথ বা ক্যারাভান রূপে ব্যবহৃত হয়। ঠিক আছে, শিব বালিয়ারি মরুপথ বা ক্যারাভান রূপে ব্যবহৃত হয়।
বেশ, তাহলে এখানে মনে রাখবে যে বায়ু প্রবাহের সাথে সমান্তরালে দীর্ঘ শৈলশিরার মতো মনে হয় তো অনুদৈর্ঘ্য বালিয়াড়ি তলোয়ার মতো যদি হয় তাকে তখন তাকে শিব বলা হয়। শিব কথার অর্থ হলো আরবি শব্দ তলোয়ার, বারখান ভেঙে উৎপত্তি হয় করিডর। শিব বালিয়াড়ি মধ্যবর্তী অংশকে সাহারাতে গাছীয় গাউট বলা হয়। মরুপথ বা ক্যারাভ্যান রূপে এটা ব্যবহৃত হয়। দেখো এটা হলো আমাদের লঙ্গিটিউডিনাল ডিউন্স, ঠিক আছে, এটা হলো লঙ্গিটিউডিনাল ডিউন্স। বায়ু প্রবাহ এখান থেকে এদিকে হয়েছে, দিয়ে এখানে এরকম একটা বালির ঢিবি তৈরি হয়েছে। আর মাঝখানের অংশটাকে বলা হয় কি, এই মাঝখানের অংশটাকে বলা হয় মরুপথ বা ক্যারাভ্যান বা করিডোরও বলা হয়, ঠিক আছে। আর এটা যদি তলোয়ারের মতো দেখতে হয়, তীক্ষ্ণ ধারের মতো লাগে, তখন সেটাকে বলা হয় কি, তখন সেটাকে বলা হয় শিব, ঠিক আছে। তাই ভূমিরূপ হয়ে গেল শিব, শিবটাও হয়ে গেল। শিব হলো যে এটা কি হবে, যে এটা তলোয়ারের মতো দেখতে হবে, ঠিক আছে, কিছুটা আঁকা বাঁকা হতে পারে। এটাও বায়ু প্রবাহ দ্বারা সহজে অন্যত্র স্থানান্তরিত হয়। তাই দ্বিতীয়, এটা কত নম্বর হলো, 5 নম্বর। 6 নম্বর ভূমিরূপ শুধু শিবটা লিখছি, ঠিক আছে, আর মুখে বলে দিচ্ছি শিব বালিয়াড়ি। এই শিব বালিয়াড়ি কেমন দেখতে? শিব বালিয়াড়ি হলো তলোয়ারের মতো দেখতে। এর এটা কি হয় যে বালিয়াড়ি এখানে এই শিব বালিয়াড়ি যেখানে তৈরি হয়, ঋতুভেদে দুদিক থেকে বায়ু প্রবাহিত হয়। ঋতুভেদে কি হয়, ঋতুভেদে দুই দিক থেকে বায়ু প্রবাহিত হয়। বায়ু প্রবাহিত হয়, আর এটা সহজেই কি হয়, বায়ু দ্বারা অন্যত্র স্থানান্তরিত হতে পারে। আর অবশ্যই মনে রাখবে এটা সূক্ষ্ম বালুকণা দ্বারা তৈরি হবে, সূক্ষ্ম বালুকণা দ্বারা তৈরি হবে, সূক্ষ্ম বালুকণা দ্বারা তৈরি হবে। আর এটা কেমন দেখতে? তলোয়ারের মতো দেখতে। শিব কথার অর্থ হলো তলোয়ার, আরবি শব্দ, আরবি শব্দ শিব, আরবি শব্দ কি, আরবি শব্দ শিব কথার অর্থ কি, তলোয়ার। বেশ, তাহলে শিব বালিয়াড়ি আমাদের হয়ে গেল। শিব বালিয়াড়ির পরে আমাদের আছে আর একটা ভূমিরূপ, সেখানে আর মনে রাখবে এটা সূক্ষ্ম বালুকণা দ্বারা তৈরি হবে, ভীষণ ইম্পর্টেন্ট, তলোয়ার আর সূক্ষ্ম বালুকণা দ্বারা তৈরি হয়। এরপর আছে নক্ষত্র বালিয়াড়ি। 7 নম্বর হলো নক্ষত্র বালিয়াড়ি কি, নক্ষত্র বালিয়াড়ি মুখে বলছি শোনো মন দিয়ে। স্টার ডিউন্স বলা হয় একে, স্টার ডিউন্স বলা হয়, ঠিক আছে। ঋতুভেদে বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহের ফলে নক্ষত্র বালিয়াড়ি সৃষ্টি হয়। মনে রাখবে জাস্ট যে ঋতুভেদে বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হয়, ঋতুভেদে বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হয়, ঋতুভেদে বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত হয়, সেটাকে বলা হয় কি, স্টার ডিউন্স, ঠিক আছে। দেখো এখানে স্টার ডিউন্স, এই যে এখানে, এই যে এখান থেকে বায়ু প্রবাহিত হচ্ছে একবার, এখান থেকে বায়ু প্রবাহিত হচ্ছে একবার, এখান থেকে বায়ু প্রবাহিত হচ্ছে একবার, এইভাবে স্টার ডিউন তৈরি হয়, ঠিক আছে। আর ব্লো আউট ডিউনটা কি, ব্লো আউট ডিউনটা দেখাচ্ছি। তাহলে স্টার ডিউন্স হয়ে গেল আমাদের প্রায় শেষের দিকে ক্লাস। তারপরে আছে মনে রাখবে, এরপরে আছে ব্লো আউট বা অপসারণজনিত, অপসারণজনিত বালিয়াড়ি, যাকে কি বলা হয়, ব্লো আউট, ব্লো আউট বালিয়াড়ি বলা হচ্ছে। এটা কি হবে, যে এই ধরনের বালিয়াড়ি প্রায় বৃত্তাকার হয়, ঠিক আছে। এই যে বালিয়াড়ি প্রায় বৃত্তাকার হয়েছে চারপাশে, এই পাশেও বৃত্তিকার হয়েছে, এইদিকেও হয়েছে,
এরকমও এইভাবে হয়েছে, এরকম বৃত্তাকার হয়। আর এটা কি হয়, উদ্ভিদ আচ্ছাদন দ্বারা অনেকাংশে এটা স্থিতিশীল হয়। এই যে এখানে ছোট ছোট ঘাসও দেখতে পাচ্ছ, ছোট ছোট এখানে ঘাসও আছে, এই যে এখানে ছোট ছোট ঘাসও আছে, ঘাস টাইপেরও আছে। তাই এটা কি হবে, এটা হবে ব্লো আউট। ঠিক আছে, উদ্ভিদ তাহলে কোন ভূমিরূপে উদ্ভিদ আচ্ছাদন দ্বারা স্থিতিশীল থাকে? মনে রাখবে, ব্লো আউট ভূমিরূপে উদ্ভিদ আচ্ছাদন দ্বারা স্থিতিশীল থাকে। ঠিক আছে, এটা কি হবে, আচ্ছাদন দ্বারা উদ্ভিদ আচ্ছাদন দ্বারা স্থিতিশীল থাকে। উদ্ভিদ আচ্ছাদন দ্বারা এটা কি থাকে, স্থিতিশীল থাকে। আর এটা কি হয়, প্রায় বৃত্তাকার হয়, প্রায় বৃত্তাকার হয়। ঠিক আছে, বেশ। এরপরে আছে আর একটা লাস্ট আমাদের ভূমিরূপ হলো অধিবৃত্তাকার বা প্যারাবোলিক ডিউন্স। ঠিক আছে, 9 নম্বর ভূমিরূপ আমরা যদি বলি, অধিক অর্থাৎ অধিবৃত্তাকার বালিয়ারি, এটা হবে প্যারাবোলিক ডিউন্স। এই বালিয়ারি ইউ আকৃতির হয়। ঠিক আছে, এই বালিয়ারি কেমন হবে, ইউ আকৃতির হবে। এখানে প্যারাবোলিক ডিউন্স, এই যে এখানে দেখতে পাচ্ছ যে ইউ আকৃতির হয়েছে, এটা এটা ইউ আকৃতির, অর্থাৎ ইউ আকৃতির ভূমিরূপ হলে সেটাকে কি বলা হবে, প্যারাবোলিক ডিউন্স। ঠিক আছে, মনে রাখবে ইউ আকৃতি প্যারাবোলিক, এটার ইংরেজি হলো প্যারাবোলিক ডিউন্স। এটা কেমন হবে, এটা এটা হবে ইউ আকৃতির হবে এটা। আর এর সামনের অপেক্ষাকৃত সূচালো অংশটি অবতল হয় এবং এই অংশটি বায়ু প্রবাহের সাথে সাথে স্থানান্তরিত হয়। ঠিক আছে, অর্থাৎ প্রায় বারখানের মতোই। ঠিক আছে, দেখতে মনে হচ্ছে বারখানের মতোই, কিন্তু বারখান কিন্তু নয়। বারখানে দেখো বায়ু প্রবাহ যেদিক থেকে হয় সেই দিকে এইরকম থাকছে। ঠিক আছে, বারখানে কি থাকছে, দুপাশে এরকম শিং থাকছে, কিন্তু এইখানে যেদিক থেকে এইদিকে বায়ু যাচ্ছে, দেখো এখানে বারখান কোনটা, বারখান হলো এইটা, এটা হলো বারখান, এই দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, আর প্যারাবোলিক ডিউন্সটা কেমন হবে, প্যারাবোলিক ডিউন্সটা হবে এইরকম, এই দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। তাই এর পার্থক্যটা ভালো করে বুঝে নেবে। ঠিক আছে, বায়ু প্রবাহ এটা হবে বারখান আর এটা হবে প্যারাবোলিক অধিবৃত্তাকার বালিয়ারি। ঠিক আছে, এই যে ছবিতে দেখতে পাচ্ছ এখানে প্যারাবোলিক সার্চ করে নেবে, তাহলে ইউ আকৃতির যদি হয় বালিয়ারি সেটাকে বলা হয় প্যারাবোলিক বালিয়ারি। ঠিক আছে, বালিয়ারি শ্রেণীবিভাগ হয়ে গেল। বালিয়ারি শ্রেণীবিভাগ হওয়ার পরে আমাদের বায়ুর সঞ্চয়জাত আর একটা ভূমিরূপ হয়, অর্থাৎ এই কটা হলো বালিয়ারি। ঠিক আছে, বালিয়ারি শ্রেণীবিভাগ করলাম, এই সব কটা বালিয়ারি শ্রেণীবিভাগ করলাম। ঠিক আছে, যেটা ব্যাগনল করেছে, ম্যাককিউ করেছে। এরপরে আমরা করব কি, এরপরে আমরা করব যে লোয়েস, লোয়েস আরেকটা ভূমিরূপ লোয়েস। লোয়েসকে ইংরেজিতে লোয়েসই বলা হয়। লোয়েস বলতে কি বোঝায়, লোয়েস কথার যদি অর্থ বলা হয়, এটা হবে জার্মান শব্দ। লোয়েস শব্দের অর্থ জার্মান শব্দ। লোয়েস কথার অর্থ কি, স্থানচ্যুত বস্তু। স্থানচ্যুত বস্তুকে বলা হয় কি, লোয়েস। স্থানচ্যুত বস্তুকে লোয়েস বলা হয়। ভন রিকো ভন রিকোটোপেন ভন রিকোটোপেন শব্দটা প্রথম ব্যবহার করেন, শব্দটি প্রথম ব্যবহার করেন। ভন রিকোটোপেন শব্দটা প্রথম ব্যবহার করেন। ঠিক আছে, মরুভূমিতে কি হয়, মরুভূমিতে হলুদ ও ধূসর রঙের
শুনবে, মরুভূমিতে হলুদ এবং ধূসর রঙের কোয়ার্জ ফেলসপার, ডলোমাইট ও অভ্রখনি সমৃদ্ধ শিথিল ধূলি ও বালিকণাকে লোয়েস বলা হয়। ঠিক আছে, মরুভূমিতে হলুদ ধূসর রঙের কোয়ার্জ ফেলসপার, ক্যালসাইট, ডলোমাইট ও অভ্র খনিজ সমৃদ্ধ সূক্ষ্ম শিথিল ধূলি ও বালিকণাকে কি বলা হয়? সূক্ষ্ম শিথিল ধূলি বালিকণাকে সূক্ষ্ম শিথিল বালিকণাকে লোয়েস বলে। ঠিক আছে, আর এটা কি হয়? মরুভূমিতে বায়ু দ্বারা তাড়িত হয়ে অন্য কোনো একটা জায়গায় গিয়ে এটা কি হবে? জমা হয়। এটা একটা এলাকা, ঠিক আছে, এটা একটা এলাকা, এইখানে মরুভূমি এলাকা। ঠিক আছে, এই যে বাউন্ডারিটা, এটা হলো মরুভূমি অঞ্চল। এবার সারা বছর এই দিক থেকে বায়ু প্রবাহিত হয় এইদিকে, তাই এই জায়গার বালুরাশি এখান থেকে উড়ে গিয়ে এই সমস্ত জায়গায় জমা হবে, কারণ এই জায়গাটা কি একটা আর্দ্র অঞ্চল বলে সেই কারণে যা বালি উড়ে যাচ্ছিল সব কোথায় হবে? এইখানে গিয়ে জমা হবে। জলীয় বাষ্প এবং জলের সংস্পর্শে এসে বালিকণাগুলো ভারী হয়ে যাবে, দিয়ে এইখানে এসে জমা হবে। এই বালুরাশি, এটা মরুভূমি, শুষ্ক মরুভূমি, এটা এখান থেকে বালুরাশি উড়ে গিয়ে তার পার্শ্ববর্তী আর্দ্র অঞ্চলে গিয়ে জমা হবে, দিয়ে এইরকম একটা এখানে একটা বালিয়াড়ি তৈরি করলো। এই বালিয়াড়িকেই বলা হচ্ছে কি? লোয়েস। লোয়েসকে বলা হয় কি? স্থানচ্যুত বস্তু। সারা পৃথিবীর সব থেকে বৃহত্তম লোয়েস সমভূমি কোথায় আছে? চীনের হুয়াংহো অববাহিকায়, হুয়াংটু। সারা পৃথিবীর এক্সাম্পল সব থেকে বৃহত্তম লোয়েস সমভূমি কোথায় আছে? চীন হুয়াংহো অববাহিকায় হুয়াংটু লোয়েস সব থেকে বৃহত্তম। ঠিক আছে, সব থেকে বৃহত্তম। তাহলে আমাদের বোঝা গেল যে লোয়েস বলতে কি বোঝায়? স্থানচ্যুত বস্তু, মরুভূমির সূক্ষ্ম বালুরাশি উড়ে গিয়ে পার্শ্ববর্তী কোনো আর্দ্র অঞ্চলের কাছে গিয়ে সেখানে কি হবে? বালির সঙ্গে মিশে, অর্থাৎ আর্দ্র অঞ্চলে গিয়ে বালি জলের সঙ্গে বা আর্দ্র জলীয় বাষ্পের সঙ্গে মিশে কি হবে? ভারী হয়ে যাবে, দিয়ে সেখানে গিয়ে পলিকণা রূপে নিচে জমা হবে। এর কালার কেমন হতে পারে? এর কালার হবে, আমরা জানি যে হলুদ কালারের হতে পারে। এটা কি কালার হতে পারে? হলুদ। ঠিক আছে, কারণ মরুভূমির হলুদ ও ধূসর রঙের কোয়ার্টজ কণাই উড়ে গেছিল। ঠিক আছে, আর্দ্র অঞ্চলের সংস্পর্শে আসবে। আর আর্দ্র অঞ্চল মানে বৃষ্টি হতে পারে। ঠিক আছে, বৃষ্টি জলের সঙ্গে মিশে নিচে হয়ে যেতে পারে, অর্থাৎ এখানে এরকম বৃষ্টি জলের সঙ্গে বালুকণা মিশে জমা হবে ভূপৃষ্ঠে। ঠিক আছে, এটা হলো লোয়েস। তবে হয়ে গেল আমাদের বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো। ঠিক আছে, এর পরের ক্লাসে আমরা পড়ব যে বায়ুর এবং জলাধারার মিলিত কার্যের ফলে যে সৃষ্ট ভূমিরূপ হয় সেই ভূমিরূপগুলো। বায়ু এবং জলাধারার মিলিত কার্যের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেইগুলো পরের ক্লাসে আলোচনা করব। সেখানে আমরা পাবো বোলসন, বাজাদা, প্লায়া, পেডিমেন্ট, এইগুলো। ঠিক আছে, তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।